This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। শুভজিৎ, একটা বিষয় আমাদের রাজ্যে দেখা যায় যে ভাতার লাইনে না প্রচুর ভিড় হয়, এমনকি বিভিন্ন ভান্ডারও তো রয়েছে। সেই ভান্ডার ভরানোর জন্য টাকা আছে, মেলা খেলার আয়োজনও আছে, তবে স্কুল যাওয়ার রাস্তা নেই, সেতুর টাকা নেই। ভাঙাচোরা বাসের সাঁকোয় হোঁচট খেতে খেতে ঘাড়ে সাইকেল তুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলের আগে পথের পরীক্ষা দিয়ে যায়। উন্নয়নের হোঁচট বোধ হয় একেই বলে। বলে আলা পায়ে ধরে নমস্কার করে মিটিং এ যে কেউ জি করেন, একলা নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না। পাশে যে নিজের পায়ে দাঁড়ানোর আর কি অবস্থা আছে? এ যেন সার্কাসের দড়ির উপর দিয়ে হাঁটা। একটু এদিক ওদিক হলেই নদীতে, আর নদী পেরোনো তো নয়, যেন পাহাড় ডিঙানো, এই চড়াই আবার উতরাই। বিপদ থেকে বাঁচতে কেউ সাইকেল কাঁধে তুলে এগোন, যার ক্ষমতা নেই তাকে পা টিপে টিপে এগোতে হয়। ছোটদের আর কি এসব বোঝার ক্ষমতা আছে? তাই কারো কারো পা হুড়কে যায়। এভাবেই পদে পদে পরীক্ষা দিতে দিতে পরীক্ষার্থীদের যেতে হয় পরীক্ষা কেন্দ্রে। উচ্চ মাধ্যমিকে সেতু যন্ত্রণা নিয়ে প্রবন্ধ এলে এদের লেটার মার্কস বোধহয় বাঁধা। বিরাট কোনো গণ্ডগ্রামও নয়, তৃণমূলের তারকা সাংসদ দেবের বাড়ি থেকে কিছুটা হাঁটলেই এই ভয়ঙ্কর যাত্রাপথ। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহিষদায় এই যন্ত্রণা নাকি কয়েক দশকে। শর্টকাট হয় বলে 10 নম্বর থেকে 11 নম্বর অঞ্চল যেতেই সেতুর পথ ধরে পরীক্ষার্থীরা। সাঁকো ঠিকঠাক আছে কিনা আগে ভাগে দেখে যেতে হয়, না হলে যে বিপদ। তাই ভাতা নয়, একটা পাকা সেতু পেলে আর কিছুই চায় না কেশপুর। ওই জন্য আধ ঘন্টা আগে আমাদেরকে পড়া বাদ দিয়ে আমাদেরকে আসতে হচ্ছে, যাতে করে কেউ একটা পার করে দেয় আমাদেরকে। আমরা পড়াশোনা কি জন্য করছি? আমরা একটা সরকারি চাকরির জন্য। সরকারি চাকরি চাই আমরা, যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। বেকার ভাতা নিয়ে আমরা কি করব? পারাং নদী পেরোতে এমন যন্ত্রণা বছরভর। হেসেল সামলে এসে পরীক্ষার্থীদের সাইকেল ধরতে হয় ছাপোষা মহিলাদের। সিরিয়াস একটা মেয়ে আসে ওখানে, সাইকেল আমি ধরে দিই সব দিন। কত মানুষ, বয়স্ক মানুষ পড়ে কাছাড় খেয়েছে, এখানে হাত পা ভেঙেছে। এরকম 4টা কি 5টা বাঁশ দিয়ে একটা অস্থায়ী ব্রিজের, তারপর যাবেন কিভাবে? দেখুন যাতায়াতের অবস্থাটা, করুণ অবস্থাটা। ঠিক মানুষকে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এভাবেই এক পাড় থেকে আরেক পাড়ে যেতে হয়। পরীক্ষার্থীদের মতো পরীক্ষা দিতে হয় আরো অনেককে। ইনি অসুস্থ মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু ডাক্তার দেখানোর আগেই না দুর্ঘটনা ঘটে যায়। খুব রিস্ক এবং খুবই কষ্ট। এটা যদি একটু রাস্তাটা যোগাযোগ হয় আমাদের খুবই উপকার হয়। মেঘালয় যেতে হবে না। এলাকার লোকজন ঠাট্টা করে বলেন তাদের এলাকাতেও আছে ডাবল ডেকার ব্রিজ। বর্ষা হলে একরকম ব্যবস্থা, আর জল কমলে ওই কয়েক টুকরো বাঁশের ঠেকনা। সবটাই নিজেদের উদ্যোগে, যেখানে কোথাও নেই পঞ্চায়েত, জেলা পরিষদ। প্রশাসনকে নাকি এসব নিয়ে বলতে বলতে মুখে ফেনা উঠে গিয়েছে ভুক্তভোগীদের। এটা কংগ্রেসই আমল থেকে বলছে হবে হবে, কিন্তু আজও পর্যন্ত হচ্ছে না। আমাদের কঠিন দুঃখের। প্রত্যেক বছরই সব জনগণের ভোট নেওয়ার সময় বললো যে হচ্ছে না বাগিয়ে দেবো রাস্তাঘাট, পুলও বাগানো হবে, তারপরে কোথাও কিছু নেই, কোনো ব্যবস্থাই নেই। পারাঙের দুপারের 7,500 পরিবারের এটাই নাকি যাত্রাপথ। যাদের সেতু বানানোর কথা, তাদের যে টাকা নেই। কংক্রিট ব্রিজ করতে গেলে 1 কোটি টাকার অনেক বেশি লাগে। ওটা আমরা চেষ্টা করছি এটা যে কোনো স্কিম থেকে বের করে দেওয়ার জন্য। পাকা সেতুর পাকা কথা এখনো পেল না কেশপুর। মেলা খেলা ভাতা দিয়ে হবে যে? হবে এখানকার মানুষের জীবনযাত্রার পরিবর্তন, মানের পরিবর্তন, সেই প্রশ্নটা কিন্তু তুলছেন এখানকার মানুষের। কেশপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। দেখুন, আমাদের রাজ্যে এমন অনেক সাধারণ শব্দ আছে যা শুনলে আপনার মনে হতেই পারে হয়তো কোনো বিতর্কের কথা বলছি। তেমনই একটা শব্দ শিক্ষক। শিক্ষকতা কিন্তু মহান ব্রত, কিন্তু দুর্নীতির ঘোলা জলে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই। রাজ্যে নতুন শিক্ষক নেই, অন্যদিকে একের পর এক শিক্ষক অবসরে চলে যাচ্ছেন। ফলটা হাতে নাতে টের পাওয়া যাচ্ছে। স্কুলের দরজা একের পর এক বন্ধ হচ্ছে। আমাদের দিদিমণি জানুয়ারি মাসে রিটায়ার হয়ে গেছে, তারপর আমরা স্কুল যেতে পারছি না। আমরা যে বিক্ষোভ করব।
জনতার পাশে থাকা নেতা নেত্রীদের পেটেন্ট নেওয়া স্লোগান। কত বড় বড় বিষয়ে শাসক বিরোধী একে অপরের কাছে জবাব চায়। ওরা ছোট মানুষ, বড় বড় বিষয় ওরা বোঝে না। ওদের দাবিটা খুব ছোট্ট, স্কুলে লেখাপড়া করতে চাই, শিক্ষক চাই। বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের গঞ্জের ডাঙ্গা গ্রাম। 2002 সালে তৈরি হয়েছিল গঞ্জের ডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্র। শুরু থেকেই ছাত্রছাত্রীর সংখ্যা বেশ ভালোই, গড়ে ওঠে পরিকাঠামো, তৈরি হয় পাকা ক্লাসরুম। তবে একের পর এক শিক্ষিকার অবসরে স্কুলে বাড়তে থাকে চাপ। শেষ শিক্ষিকা অবসর নিলেন 31শে জানুয়ারি। ফেব্রুয়ারি থেকে বন্ধ শিশু শিক্ষা কেন্দ্র। সব থেকে কাছের প্রাথমিক স্কুলও 2 কিলোমিটার দূরে। গ্রামের 40 থেকে 50 বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার। বাড়ি থেকেও মানে অত দূরে যাওয়ার তাদের সময় দিতে পারছে না, সেই কারণে তারা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। আমাদের এখানে স্কুল থাকা সত্ত্বেও ছেলেরা পড়াশোনা করার সুযোগ সুবিধা পাচ্ছে না। যতদিন না আমাদের এই স্কুলে মাস্টার নিয়োগ না হচ্ছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের দূরে স্কুল নারায়ণগি বালসি 5 কিলোমিটার। এই যে গাড়ি ঘোড়া চলে, কোনো মতে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়। নেতাদের দাবি ছোট ছোট ছেলে মেয়েদের মুখে, জবাব চাইছে তারা। নেতা নেত্রীদের কাছে কোনো জবাব আছে কি? তৃণমূলের নেতারা তাদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পড়াবে, আর গরিব মানুষ, সাধারণ মানুষ তারা শিক্ষা থেকে বঞ্চিত থাকবে। ধিক্কার জানাই এই সরকারকে। স্কুল যে টিচার নেই বা বন্ধ হয়ে গেছে, এটা তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় চলে। তাহলে কেন্দ্রীয় সরকার, যেহেতু নরেন্দ্রবাবু সরকার রয়েছে, বিধায়ক সাহেব রয়েছেন, তাহলে তাদের কি ভূমিকা রয়েছে এখানে? শুধু অভিযোগ করে তো লাভ নেই। দুর্নীতি, মামলা, মোকদ্দমা, শাসক বিরোধী তরজা, শিক্ষা নিয়ে সব আছে। শুধু ছোট ছোট এই ছেলে মেয়েদের নিয়ে ভাবার সময় হয়তো নেই। শিক্ষকদের অবসর হঠাৎ করে তো আর হয়নি, তাই দেখব যুক্তিটা খাটে কি? জবাব দিতে পারবেন নেতা নেত্রীরা? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়ার পর এবার যাওয়া যাক পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। সেখানেও একটা ছোট্ট সমস্যা। কি সমস্যা? সজলধারা প্রকল্প আছে, কিন্তু পাম্পটাই খারাপ হয়ে গেছে, যে কারণে 40 থেকে 50টি পরিবার সমস্যায় পড়েছে। পানীয় জলই তো নেই, কেউ দেখারও নেই। রাস্তাঘাট কোনো কিছু নাই আমাদের। একবার জল হলে চলতে পারবো না, বেরোতে পারবো না। জল এই 2 মাস জল পাইনি। কেউ একটা জলের লিয়ে বলেনি, জল পাইনি বলে এমন বলে। সংসার খারাপ হয়ে পড়ে রয়েছে। কোনো প্রশ্ন করার আগেই বেরিয়ে এলো ক্ষোভটা। প্রায় 2 মাস হতে চলল, পাড়ার কলগুলো শুকিয়ে কাঠ। জলের জন্য ক্ষেতের আল ধরে বালতি কলসি হাতে ছুটে বেড়ান গ্রামের মহিলারা। ক্ষেতের শ্যালো পাম্পই আপাতত জলের একমাত্র ভরসা। এই সজলধারার পাম্প থেকেই জল পেত প্রায় 50 থেকে 60টি পরিবারের বাসিন্দারা। 2 মাস আগে তাদের কিন্তু এই সজলধারাটি খারাপ হয়ে গিয়েছে, আর এর জন্যই তীব্র পানীয় জলের সমস্যায় ভুগছে তারা। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভোতাখালী গ্রাম। কোণে কোণে ছড়িয়ে গিয়েছে সরকারি প্রকল্পের প্রচার, কিন্তু 2 মাস ধরে সরকারি পাম্পটাই যে খারাপ, সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। নিজেদের কাছে এত টাকাও নেই যে পাম্প সারাই করবেন। খারাপ হচ্ছে, হয়েই যাচ্ছে, বাগাতে পারছি না। গরিব এলাকা, পয়সা করে দিচ্ছে না। অন্তত 20-50 বিঘা জমি হচ্ছে দূরে, সেখান থেকে আমরা জলের এনে খাওয়া হচ্ছে 2 মাস এত কষ্ট করে। কেউ একটা জলের লিয়ে বলেনি, জল পাইনি বলে এমন বলে। খারাপ হয়ে পড়ে আছে, সংসার খারাপ হয়ে পড়ে রয়েছে। ভোটের মরশুমে পানীয় জলে টান ইস্যু হতে দেরি হওয়ার কথা নয়, সব পক্ষই ঝাঁপিয়ে পড়েছে। ওই এলাকার স্থানীয় মেয়ে, সুবিধাবাদী, প্রাক্তন বিধায়িকা, বর্তমানে তৃণমূলের ব্লক সভাপতি আর বর্তমান বিধায়ক, সবাই তো চোখের ঠুলি করে বসে আছে। বিগত দিনে ওখানকার যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, ওনারও বাড়ি ওখানকারই, এবং বর্তমানে উনি এখন তৃণমূলের ব্লক সভাপতি আছেন, কিন্তু কোনোদিনও দেখলাম নি যে নিজের গ্রামের যে মানুষজনের সুবিধা অসুবিধা এইগুলোকে দেখা। আমাদের কাছে প্রশাসনিকভাবে কোনো রকম অভিযোগ আসেনি, তো যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা প্রশাসনিকভাবে অভিযোগ পেলে আমরা সাথে সাথে করব। আপনাদের মারফত অভিযোগ পেলাম, আমরা চেষ্টা করব। সংবাদ মাধ্যম না দেখালে পঞ্চায়েত জানবে না। বড় বড় কাজে ব্যস্ত নেতারা হয়তো এত ছোট বিষয়ে নজর দেওয়ার সময় পাননি। ছোট্ট বিষয়, ভোটের আগে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো বড় ধাক্কা দিয়ে দেবে না তো? পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। আর এবার যার কথা বলবো, তিনি তালডাংরা থেকে জিতেছিলেন একেবারে ড্যাং ড্যাং করে।
তারপর তৃণমূল বিধায়ককে পায় কে? না, সেতু রাস্তা এগুলো তার সিলেবাসে নেই। আবার একটা ভোট এসে গেছে, তার আগে অবশ্য গ্রামে গিয়ে একবার ঘেরাও হয়েছিলেন। ফের গেলে যাতে ঘেরাও হতে না হয় তার জন্যই কি এবার সেতুর ব্যবস্থা করছে? তবে সেটাও কিন্তু অস্থায়ী। আমি কোনো ম্যাজিশিয়ান লই, কিন্তু এটার জন্য যে ফান্ড লাগবে সেই পরিমাণ টাকা এখন নাই আমার হাতে। কথা দিয়ে কথা না রাখলে কি হয় তা হারে হারে টের পেয়েছিলেন তৃণমূল বিধায়ক। তবে কি গ্রামবাসীদের ক্ষোভে হুঁশ ফিরল বিধায়কের? শিলাবতীর উপর তড়ি ঘড়ি তৈরি হলো অস্থায়ী সেতু। জনতার রোষ কাকে বলে মাসখানেক আগে বুঝতে পেরেছিলেন ফাল্গুনী সিংহবাবু। উপনির্বাচনে জেতা বিধায়ক প্রচারে বলেছিলেন জিতলে প্রায় ৩০টি গ্রামের মানুষের দাবি মেনে শিলাবতীর উপর তৈরি হবে পাকা সেতু। জেতার পর গ্রামমুখই হননি তৃণমূল বিধায়ক। কিছুদিন আগে উন্নয়নে পাঁচালি শোনাতে গ্রামে যেতে গ্রামবাসীরা ছেঁকে ধরেন বিধায়ককে। তারপরই তৈরি হলো অস্থায়ী সেতু। অস্থায়ীভাবে সেতু নির্মাণ করে দিলাম। আপাতত কাজ চলবে, এটা নিয়ে মানুষ পারাপার করতে পারবেন। ছেলে মেয়েদের যাদের সমস্যা হচ্ছিল তারাও উপকৃত হবে। বাঁকুড়া শিমলাপালের কয়েক হাজার মানুষের সেতুর আক্ষেপ দীর্ঘদিনে। ৩৪ বছরে বাম জামানা হোক বা ১৫ বছরের তৃণমূল শাসন, কোনো আমলেই সেই দাবি পূরণ হয়নি। শেষমেশ অস্থায়ী ব্যবস্থা হলো। এলাকাবাসীর আশঙ্কা বর্ষায় সেতু জলের তোড়ে ভেসে যেতে পারে, দরকার পাকা সেতু। এখন আমরা বর্ষার আগে পর্যন্ত তো আমরা পারাপার করতে পারবো, হয়তো মাস তিনেক আরো বন্ধ থাকবে। আমাদের আসা যাওয়ার সুবিধা হচ্ছে, জলে নামতে হচ্ছে না, সাইকেল টাইকেল সব কাঁধে করে পের করাতে হতো। সেতু হলেও তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, কেন্দ্রের টাকা খরচ না করে নাম কুড়োতে চাইছেন তৃণমূল বিধায়ক। অস্থায়ী সেতু মানে বর্ষা আসলেই চলে যাবে, মানে আবার একটা রোজগারের ব্যবস্থা। তো তৃণমূলের নেতারা সবসময় ধাপ্পা মারে। তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি তারা কাজ করেন, এটা মানুষের ধারণা এবং বিশ্বাস, তার জন্য তারা আমাদেরকে বলেন। কিন্তু এই বর্ষাতে তো এইটা সেতুটার ক্ষতি হতে পারে, আবার রিপেয়ার করে দেব। অনেকেরই প্রশ্ন, সেতু বানিয়ে কি ভোটের সেতু পেরোনোর ছক শাসক দলের? সেই উত্তরের জন্য আর কয়েক মাসের অপেক্ষা। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, জমি বাড়ির মালিকানা নিয়ে আমরা প্রত্যেকে লড়াই দেখেছি, কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের মালিকানা নিয়ে বিতর্ক বা লড়াই দেখেছেন? বাঁকুড়ার রানীবাঁধে সেটাই তো দেখা যাচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব কার? জেলা পরিষদ বলছে আমি জানি না, স্বাস্থ্য দপ্তর বলছে আমিও জানি না। জানা অজানার কানাগলিতে জনতার স্বাস্থ্য পরিষেবা এখন কোথায় গিয়ে ঠেকেছে দেখুন। অনেক মানুষের কাছে হাওয়া বদলের ডেস্টিনেশন, মন ভালো করা বাঁকুড়া। কিন্তু বাঁকুড়ার মন ভালো আছে তো? এটা বাঁকুড়া রানীবাঁধ ব্লকের প্রত্যন্ত খেজুরিয়া এলাকার স্বাস্থ্যকেন্দ্র। সামনে ঝাঁ চকচকে এই বাড়িটা দেখে অনেকেই ধোঁকা খেতে পারেন, কিন্তু আসল ছবিটা পেছনে। এই হাসপাতালের দরজা জানলার অবস্থা, যেখানে অধিকাংশ দরজা জানলা কার্যত উইয়ে খেয়ে ফেলেছে, অধিকাংশ দরজা জানলা ভাঙা, এবং হাসপাতালের ভেতরে যে বেড সহ অন্যান্য চিকিৎসার সরঞ্জাম ছিল তা কার্যত চুরি হয়ে গেছে। পিছিয়ে পড়া এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল। পরিষেবা মিলত 24 ঘন্টা, কিন্তু স্থানীয় 8 থেকে 10টি গ্রামের ভরসা স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যই এখন বেহাল। সামান্য স্বাস্থ্য পরিষেবার জন্য ছুটতে হয় 14 কিলোমিটার দূরে রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তো ভালো চিকিৎসা হতো, এখানে সব অপারেশন হতো, চোখ অপারেশন হতো, লাইকেশন, ডেলিভারি সব কিছুই হতো। আগে মোটামুটি 5-6 জন ডাক্তার থাকতো, নার্স থাকতো। অনেক অভিযোগ করা হয়েছে, কোনো গুরুত্ব নেই এটা নিয়ে। হসপিটালটা আবার আগের মতন সুস্থ হোক, পরিষেবা যাতে হয়। সবই যখন ছিল তখন আজ এই অবস্থা কেন? এখানেই আসছে দায়িত্বের প্রশ্ন, মালিকানার প্রশ্ন। জেলা পরিষদের সভাধিপতি বলছেন অনেক আগেই দায়িত্ব নিয়েছে স্বাস্থ্য ভবন, পাল্টা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধির মুখে উল্টো কথা। 2011 আগে জেলা পরিষদের অধীনে ছিল। আমাদের এখান থেকে জেলা পরিষদ থেকে সুইপারদের বেতন থেকে ইলেকট্রিক বিল থেকে সেগুলো পরবর্তীকালে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ওটা হচ্ছে পঞ্চায়েতের কন্ট্রোলে, ওটা নিয়ে আমার বলা উচিত না, ওনারা ওটা কন্ট্রোল করে। দুটি সরকারি প্রতিষ্ঠান, দায়িত্ব তাহলে কার? স্বাস্থ্য পরিষেবা জনতার অধিকার, কিন্তু সেই অধিকারের বদলে স্বাস্থ্য কেন্দ্রের অধিকার নিয়ে দায় ঝাড়ার পালা। স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে নষ্ট করে দিয়েছে
যা আগে মানে বাম ফ্রন্ট সরকার তো করেই ছিল, তারপরে এটা একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। মানুষের স্বার্থে যে মানুষের ভাবনা নিয়ে সেটা তো চলে নাই, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেই কথা তারা ভাবেনি। জনতার দায়িত্ব নিয়ে দায় ঠেলাঠেলি সব ছিল, এখন কিচ্ছু নেই। রানীবাঁধ এগোচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বেলডাঙ্গায় হিংসা তদন্তে NIA কে অসহযোগিতা, পুলিশকে তুলোধনা আদালতের। কোর্টের নির্দেশের পরও কেন কেস ডায়েরি হস্তান্তর করা হয়নি, এমনটাই প্রশ্ন ওঠে। রাজ্যের তরফ থেকে তথা পুলিশের তরফ থেকে কি যুক্তি ছিল? সুপ্রিয়া আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। দেখো, আজকে বেলডাঙ্গা মামলাতে যে NIA যে তদন্তভার হাতে পেয়েছে, তার পরবর্তীতে NIA যে বিশেষ আদালত রয়েছে সেখানে এই মামলার শুনানি ছিল, এবং সেই শুনানিতে কিন্তু বিচারকের বারবার প্রশ্নের মুখে পড়তে হয়, অর্থাৎ একাধিকবার কেন 30শে জানুয়ারি NIA এর বিশেষ আদালত কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ দেওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু সেই কেস ডায়েরি হস্তান্তর করা হয়নি। এবং সেক্ষেত্রে যেহেতু এই মামলা নিয়ে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এমনকি সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করার জন্য বলা হয়েছে NIA কে, কিন্তু কোথাও কোনো রকম স্টে অর্ডার নেই। আর সেই স্টে অর্ডার না থাকা সত্ত্বেও যেহেতু NIA এর বিশেষ আদালতের নির্দেশ রয়েছে যে কেস ডায়েরি হস্তান্তর করার, কিন্তু তারপরেও কেন হস্তান্তর করা হয়নি তা নিয়ে কিন্তু রীতিমতো একদিকে তদন্তকারী আধিকারিক এবং তার পাশাপাশি রাজ্য সরকারের তরফের আইনজীবীকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ধন্যবাদ সুপ্রিয়। শুভজিৎ, ভোটের আগে রাজনৈতিক নেতাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা দেখা যায় যে ভোটের আগেই যেন তারা বিরোধীদের বিসর্জন জানিয়ে দেবে। সেরকমই দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের একাংশের হাবভাব সেরকমই বর্ধমান শহরে। পায়ে পা বাঁধিয়ে ঝগড়াতেই থামেনি তৃণমূল নেতা স্পর্ধাটা দেখুন একবার। জনসংযোগে বেরিয়ে এভাবেই তৃণমূলের আপ্যায়নের মুখে পড়লেন বিজেপি নেতা। শুনলেন খুনের হুমকি, আর বিজেপি নেতা সতীর্থরা কোনো রকমে প্রাণে বাঁচলেন। বর্ধমানে তৃণমূল নেতার দাদাগিরি, বিজেপি জেলা সভাপতির পথ আটকে শাসানি। বর্ধমান শহরের ছোট নীলপুরে দলীয় কর্মসূচি ছিল অভিজিৎ দায়ের, যিনি আবার বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি, যাকে রীতিমতো তর্জন গর্জন করে হুমকি দিতে দেখা যাচ্ছে। তিনি তৃণমূল নেতা শ্যামল রায়, একসময় বিজেপিই করতেন। তিনি ছেড়ে আসা দলের নেতা ও তার সঙ্গীদের এভাবেই চমকালেন। বিজেপিতে থাকাকালীন সাসপেন্ড হয়েছিলেন এই শ্যামল। পদ্ম শিবিরে থাকাকালীন তৃণমূলকে তলে তলে সাহায্য করার অভিযোগ উঠেছিল এই নেতার বিরুদ্ধে। তারই এবার মাস্তানি। পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছে বিজেপি। আগে বিজেপি করতো ঠিক কথা, কিন্তু সেই সময় 21-এর দায়িত্ব নিয়ে বিজেপিকে গোটা বর্ধমান জেলায় তৃণমূলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে হারিয়েছে। আমাকেও অনেকবার প্রচুর মারধর করেছিল এই শ্যামল রায়ের নেতৃত্বে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তৃণমূলে যোগ দেওয়ার পর দ্রুত বর্ধমান দক্ষিণের বিধায়কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হতে থাকেন শ্যামল। পান বর্ধমান টাউন তৃণমূলের সহ সভাপতির পদ। তার জন্য কি এমন আস্ফালন? অনুতপ্ত দূরের কথা, তৃণমূল নেতা আরো বেপরোয়া। আপনাদেরকে তো এতদিন পাইনি, শুধু নির্বাচনের প্রাককালে এসে হিন্দু হিন্দু ভাই ভাই বলে এলাকা উত্তপ্ত করবে, তার বিরুদ্ধে একটা জনরোষ, আর কিছুই নাই। অভিযুক্ত নেতার পাশে দাঁড়িয়ে উল্টে বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ করছে তৃণমূল। ভোটের আগে বিজেপি অকারণ প্রভোকেশন তৈরি করে গোলমাল লাগাতে চাইছে, যাতে গোলা জলে মাছ ধরতে পারে। গত বিধানসভা ভোটে বর্ধমান দক্ষিণ বিধানসভায় তৃণমূল জেতে ৮,১০৫ ভোটে, আর ২৪শে লোকসভা ভোটের নিরিখে ব্যবধান খানিকটা কমে। তৃণমূল লিড পায় ৭,২৮৮ ভোটে। ভোটের আগে বিজেপির সক্রিয়তায় কি চাপ বাড়ছে তৃণমূলে? তার জন্যই এই গাজোয়ারি, গাড়ি আটকে খুনের হুমকি। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। ভাতার লাইন পড়ছে, তাতে দাঁড়িয়েও চাকরির দাবি করা হচ্ছে। গোটা রাজ্যে একই ছবি, কোচবিহারের মেখলিগঞ্জ তার ব্যতিক্রম। এটা মেখলিগঞ্জের প্রস্তাবিত শিল্প তালুকের জমি। স্থানীয় শিক্ষিত ছেলেমেয়েরা স্বপ্ন দেখেছিলেন, শিল্পের জন্য জমিও অধিগ্রহণ হয়েছিল। একটা বোর্ড
সেই সাক্ষ্য বহন করছে। শিল্পের জমিতে এখন ভুট্টা চাষ হয়। মেখলিগঞ্জ বিধানসভার এই সেই এলাকা যেখানে কিন্তু 300 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। আর দেখুন এই যে এলাকা রয়েছে, এখানে শিল্প তালুক গড়ার কথা থাকলেও এখানে এখনো পর্যন্ত কোনো শিল্পের একটা ইটও গাঁথা হয়নি। শিল্পটা হলে আমাদের এই বর্তমান এই মেখলিগঞ্জ যত বেকার যুবক আছে, যুবক যুবতী, ওরা হলো কাজ পেতেও মানে তাহলে ওদের এই ভাতার জন্য আর দাঁড়াতে হতো না লাইনে। এলাকার শিল্প আসেনি, চাকরি নেই, বায়োডাটা নথিপত্র হাতে মেখলিগঞ্জের যুবরাও তাই ভাতার লাইনে। এই যে ভাতাটা যে দিচ্ছে, ভাতা না দিয়ে চাকরিটা মানে যাদের চাকরি গেছে তাদের চাকরিগুলো যেন ফিরে আসে, এইটাই আমি বলবো। অল্প বয়সের চাকরি দিয়ে হবে না, ভাতা দিয়ে হবে না, চাকরি চাই। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিধানসভা কেন্দ্র এই মেখলিগঞ্জ। সেই পরেশ অধিকারী যার নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে। যোগ্য যুবক যুবতীদের চাকরি বিক্রির অভিযোগে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সুদ চড়াচ্ছে বিজেপি। আদালত স্বীকৃত চোর এই বিধানসভায় বসবাস করেন। এই বিধানসভা থেকেই শিক্ষা দুর্নীতির উৎসাহ স্থল হিসাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এখন জানে। আমরা লজ্জিত। কানাঘুষো শোনা যায় দুর্নীতির দাগ মুছতে পরেশ অধিকারীকে এবার টিকিট নাও দিতে পারে তৃণমূল কংগ্রেস। পরেশ অধিকারী যদিও আত্মবিশ্বাসী। যে বিষয়গুলি নিয়ে আজ পর্যন্ত কোনো দুর্নীতি কোনো প্রমাণ হয়নি, মুখ দিয়ে বললে হবে না, কার্য পরিণত করতে হবে। 2026-এ যদি আমাকে টিকিট দেয়, সেখানেও আমরা নিশ্চয়ই প্রমাণ করব যে আমাদের যোগ্যতা আছে কি নেই। বর্তমান বিধায়কের বিরুদ্ধে প্রচারের চার্জশিট হাতে নিয়ে ঘুরছে বিজেপি। এদিকে বায়োডাটা হাতে চাকরি প্রার্থীরা ভাতার লাইনে। পরেশকে মেখলিগঞ্জের পরশ আর পাবেন? নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।